কাহিনীমহল অরিজিনালসের আজকের কাহিনী হীরেন চট্টোপাধ্যায় রচিত গোয়েন্দা ম্যাক চৌধুরীর রহস্য অ্যাডভেঞ্চার রিপু সংহার। গল্পের প্রধান চরিত্রে ম্যাক চৌধুরী, শুভেন্দু, ডক্টর সান্যাল ও গীতা দেবী। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী রিপু সংহার। বালিশে কান ঢেকে বিছানায় পড়ে থাকবার চেষ্টা করলাম কয়েক সেকেন্ড। তারপর চোখ বন্ধ করেই হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে দিলাম। সাত সকালে ঘ্যান ঘ্যান না করলে বিশ্বশুদ্ধ লোকের মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে। মানুষকে একটু শান্ত হয়ে ঘুমোতে দে না বাপু। রবিবারগুলো তো নিশ্চিন্তি নেই। উফ। বালিশে মুখ ঢুকিয়ে আয়েশ করে শুলাম। কাল রাত 2টো পর্যন্ত যে মেয়েটা বেলাল্লাপনা করছিল তার মুখটা মনে পড়ছিল। ছুরিগুলো পারেও বাবা, এমন ছোঁক ছোঁক করছিল যেন জীবনে এই প্রথম একটা পুরুষের সন্ধান পেয়েছে। আঠার মতো আটকে ছিল সর্বক্ষণ। চোখের আড়াল করলেই সর্বনাশ। ম্যাক চৌধুরীর মতো লোক যেন জীবনে আসবে না একটাবার। নিজের নামটা নিজের মনে উচ্চারণ করে হাসি পেল। আমি শ্রীযুক্ত মোহন চৌধুরী, মানে সবাই যাকে বলে ম্যাক চৌধুরী, একেবারে শালা গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। 4 দিন আগে যার সঙ্গে মাল খেয়েছি আজ তার একটা কথাও মনে করতে পারলে তোমার 14 পুরুষের সৌভাগ্যই। সেই ম্যাক চৌধুরীকে কিনা তোর মনে হলো স্বর্গ থেকে সদ্য ডিসপ্যাচড দেবদূত। ছুরিগুলো কেন যে আমাকে নিয়ে এত মাতামাতি করে? আরে আমি শালা একটা বড় লোকের বখাটে ছেলে। 7 কুলে কেউ নেই। নেহাত গাড্ডায় পড়ে গিয়ে কলেজের বন্ধু পুলিশ অফিসারের দৌলতে আইবি ডিপার্টমেন্টের চাকরি নিয়ে পড়ে আছি। টাকা যা পাই সে তো আমার এক সন্ধ্যের খরচ। ধুর, কেন যে সব মাঝে রাত্রিরে রিং করে। চোখ জ্বালা করছিল, ঘুম আসছিল না। পাশ ফিরে শুতে যাচ্ছি, মোটর সাইকেলের আওয়াজ পেলাম। নাও, আর শুতে হবে না, মূর্তিমান শনি এসে গেছেন। ঠিক তাই, সিঁড়িতে পায়ের শব্দ শুনেই বুঝেছি। নক করার জন্য অপেক্ষা না করেই তাই দরজা খুলে ভুরু কুঁচকে তাকালাম। কি ব্যাপার, মেজাজ খুব শান্ত বলে মনে হচ্ছে? হ্যাঁ, রাত দুপুরে উৎপাত আরম্ভ করলে কেউই খুশি হয় না। রাত দুপুর? শুভেন্দু হাত উল্টে ঘড়ি দেখল, আমাকে সরিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমার ঘড়ি তো ঠিকই চলছে, সকাল 8টায় যদি বলিস। আমার ঘড়িটা আলাদা। বিছানাতেই আধশোয়া হয়ে একটা সিগারেট টেনে নিলাম। এনিওয়ে, ব্যাপার কি বল? রাত্রিরে ট্রাঙ্কল করে যে কেসটার কথা বলেছিলি সেটাই তো? অনেকটা তাই। ওই কৃষ্ণনগরের একটা হোটেল থেকে রিং করেছিলি, কি খুন হয়েছে একজন প্রাইভেট ডিটেকটিভ, এইটুকুই মনে আছে। বাকিটা 10টার পর আমার সব কথা কানে ঢোকে না। হ্যাঁ ঠিক আছে, আবার বলছি। শুভেন্দু পা দুটো একটু ছড়িয়ে দিয়ে বলল, 8টা নাগাদ কৃষ্ণনগর থেকে কলটা লালবাজারে আসে। আমাকে যাবার জন্য অনুরোধ করলে আমি সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাই। ওহো, মেক ইট ব্রিফ ব্রাদার। অ্যাকচুয়াল ঘটনাটা কি একটু ঝেড়ে কাজ দেখি। একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে কৃষ্ণনগরের এক হোটেলে গুলি করে মারা হয়েছে। চিনিস? না, চিনি না, তবে কলকাতার লোক, ঠিকানা দেখেই বুঝেছি। তবে প্রাইভেট ইনভেস্টিগেশনের ব্যাপারে শুধু কলকাতাতেই এত লোক আছে যে সকলকে চেনা মুশকিল। নাম কি? ভূদেব সিংহ রায়।
কলকাতার ঠিকানায় গিয়েছিলি? হ্যাঁ, তা গিয়েছিলাম। 3 ভাই একসঙ্গে থাকেন। ভূদেববাবু মেজো, এখনো বিয়ে থা করেননি। ওরা বললেন পরশুদিন ভূদেববাবু বাড়ি থেকে বেরিয়ে যান। পরশুদিন বিকালে উনি হোটেলে উঠেছিলেন, অনেক রাতে ফিরেছেন। পরদিন খুব সকালেই বেরিয়ে যান, ফেরেন সন্ধ্যাবেলা। আর ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি অ্যাটাকড হন। গুলির শব্দ শুনে সকলে সচকিত হয়ে দৌড়ে তার ঘরে যান, কিন্তু তখন আর কিছুই করবার ছিল না। আচ্ছা, এই হোটেলটা কতলা? দোতলা হোটেল, দোতলাতেই উঠেছিলেন তিনি। হত্যাকারীকে নিশ্চয়ই ধরা যায়নি? না, তা ধরা যায়নি, কিন্তু হোটেলের মালিক ও অনেকেই তাকে রেন পাইপ বেয়ে নামতে ও পালাতে দেখেছে। তাহলে অবশ্য হোটেলের অন্য লোকেদের জেরা করেও বিশেষ লাভ হবে না। তাও তুই করেছিস বোধহয়? হ্যাঁ, তা তো করেছি ভাই, কিন্তু মনে হচ্ছে ওদের কেউ এর মধ্যে ইনভলভ নয়। খুব স্বাভাবিক। পিটার চা বানিয়ে নিয়ে এসেছিল। বেশ ভালো করে একটা চুমুক দিয়ে ঘুমটা ছাড়িয়ে নিলাম। তারপর বললাম, আচ্ছা, ভদ্রলোক কেন ওখানে গিয়েছিলেন জানা গেল? না, তবে কে ওকে অ্যাপয়েন্ট করেছে সেটা জানতে পেরেছি। হাও? 400 টাকার একটা চেক ওর পার্সে ছিল, সইটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সকাল 6টা নাগাদ কলকাতায় ফিরে সেই অ্যাকাউন্টধারীর সন্ধান করেছি। চমৎকার! তুই যে দেখছি আমার চেয়েও প্রম্পট হয়ে উঠলে। হ্যাঁ, তা কি করে সন্ধান পাওয়া গেল? ব্রাঞ্চ ম্যানেজারকে কন্ট্যাক্ট করে ব্যাপারটার আর্জেন্সি বুঝিয়ে দিলাম। উনি নিজেই গিয়ে সব ব্যবস্থা করলেন। বিশ্বাস হচ্ছিল না। শুভেন্দুকে অবশ্য আমি চিনি ছোটবেলা থেকেই, ভীষণ সিরিয়াসও, কিন্তু এক্ষেত্রে যে তৎপরতার পরিচয় ও দিয়েছে, ভারতবর্ষে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া শক্ত। রাত 8টায় জিপ নিয়ে কৃষ্ণনগরে যাওয়া, সেখানকার ডিউটি সেরে 6টার মধ্যে কলকাতায় ফেরা এবং ব্যাংকে এই ধরনের খবর সংগ্রহ করে আবার আমার কাছে আসা। সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে বললাম, একটা ভদ্রলোক কোথায় থাকেন? কালীঘাটে। নাম বিরূপাক্ষ ভদ্র, বয়স প্রায় 70, বলতে গেলে ইনভ্যালিড। কি বললেন ভদ্রলোক? কেন অ্যাপয়েন্ট করেছিলেন প্রাইভেট গোয়েন্দা? কিছু বললেন না। এর কারণ? কারণ হি ইজ ডেড। কাল রাত্রেই মারা গেছেন। আমি বিছানার উপর সোজা হয়ে উঠে বসলাম। শুভেন্দু সাধারণত ভালো কেস না হলে আমার কাছে আসে না, কিন্তু এটা যেন তার মধ্যেও একটু অন্যরকম মনে হচ্ছে। পিটারকে চেঁচিয়ে ডাকলাম, পিটার, আর এক রাউন্ড চা প্লিজ। কি ধরনের মৃত্যু? ন্যাচারাল ডেথ, অন্তত ডাক্তারের তো তেমনই দাবি। ডাক্তার ছিলেন তখন? তখনই এসেছিলেন। আমি ওখানে গিয়ে পৌঁছাই সকাল 7টা নাগাদ। সকাল 6টায় চাকর চা দিতে গিয়ে প্রথম মৃতদেহ আবিষ্কার করে। ভয় পেয়ে সে খবর দেয় ওর পুত্রবধূকে। তিনি সঙ্গে সঙ্গে ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করেন। ডক্টর সান্যালকে আমি একটু চিনি। আমি গিয়ে তার সঙ্গে দেখা করতেই তিনি বললেন ভদ্রলোক অনেক দিন ধরে ভুগছিলেন, 2বার স্ট্রোক হয়েও গেছে, অ্যাকিউট হার্ট পেশেন্ট। এই ধরনের মৃত্যুই এক্সপেক্টেড ছিল। তিনি জোর দিয়ে বলছেন এটা ন্যাচারাল ডেথ। তা তো বলেছেন, এবং এও বলেছেন যে তিনি পুলিশে খবর দিতে বারণ করেছিলেন। তো পুলিশে খবর দিতে কে বলেছিল? বিরূপাক্ষবাবুর পুত্রবধূ গীতা দেবী। বুঝতে পারছিস নিশ্চয়ই কেসটা কিরকম ইন্টারেস্টিং। বিরূপাক্ষবাবু কোনো এক অজ্ঞাত কারণে অ্যাপয়েন্ট করলেন একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। তার মতন একজন ইনভ্যালিড বৃদ্ধের যে এরকম কি কারণ থাকতে পারে সে কথা বোঝা খুবই মুশকিল। যাই হোক, সেই ইনভেস্টিগেটর ভূদেববাবু মারা গেলেন কাল কৃষ্ণনগরের এক আতাতায়ীর হাতে, এবং এদিকে রাতের বেলায় কোনো এক সময় মারা গেলেন ভদ্রলোক নিজে। ডাক্তার বলছেন এটা ন্যাচারাল ডেথ, কিন্তু মন তো অন্য কথা বলছে। আর কিছু? ভদ্রলোক ব্যাপক টাকা পয়সার মালিক। ব্রাঞ্চ ম্যানেজার সেরকমই আভাস দিলেন। ব্যাংক অ্যাকাউন্টে 1,10,000 মতো রয়েছে।
বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে সর্বসমেত লোক এখন 3 জন, বিরূপাক্ষবাবু বাদে অবশ্য। সেটা একমাত্র মেয়ে জামাই বাড়িতেই থাকেন। পুত্রবধূ গীতা দেবীর কথা আগেই বলেছি, তিনি বিধবা। স্বামী প্রশান্ত ভদ্র বিরূপাক্ষবাবুর ছোট ছেলে। কি করে মারা যান সে কথা অবশ্য জানি না। বিরূপাক্ষবাবুর বড় ছেলে সুশান্ত ভদ্র কাজ করেন বোম্বেতে, সপরিবারে সেখানেই থাকেন। তাকে আসবার জন্য ওয়্যার করা হয়েছে। দিস মাচ? ইয়েস মাই ফ্রেন্ড। আমায় কি করতে হবে? বুঝতেই পারছিস, 12 ঘন্টার উপর ঘুরছি, তার উপর রাত্রি জাগরণ। আজকে আর আমার দ্বারা কিছু সম্ভব নয় রে ভাই। একমাত্র তোর উপর কেসটার ভার ছেড়ে দিতে পারি। দেখ চিন্তা করে। পুলিশ পাহারা আছে? নিশ্চয়ই। ভূদেববাবুর ডেড বডি? সেটা তো মর্গে, আজ বিকালে রিপোর্ট পাওয়া যাবে। আমি ঘাড় নাড়বার সঙ্গে সঙ্গে শুভেন্দু আমাকে ঠিকানাটা এগিয়ে দিয়ে বলল, আমি কি তোকে পৌঁছে দিয়ে আসবো? না, দরকার নেই, তুই নিশ্চিন্তে ঘুমোতে পারিস বাড়ি গিয়ে। শিওর? শিওর। দুটো মৃত্যুর মধ্যে একটা যোগ আছে, এইটাই শুভেন্দুর ধারণা। যদি প্রমাণিত হয় যে বিরূপাক্ষবাবুর মৃত্যুটা স্বাভাবিক, তাহলে আমার আর কিছুই করবার থাকছে না। দুটো মৃত্যুর মধ্যে যদি কোনো যোগাযোগ থেকেও থাকে, তাহলেও দুটো ক্ষেত্রে হত্যাকারী এক লোক হতে পারে না। কৃষ্ণনগরে প্রথম রাতে একটা মার্ডার করে কালীঘাটে সেই রাতেই আর একটা মার্ডার? সময় যদি কোনো রকম করে পাওয়াও যায়, কোনো মানুষের সেরকম নার্ভ থাকতে পারে বলে আমি বিশ্বাসই করি না। শেভ করতে করতে মনে হলো, বুড়োকে মেরে কার কি লাভ হতে পারে? বুড়ো যদি কোনো অদ্ভুত ধরনের উইল না করে থাকে, তাহলে 2 ছেলে এবং 1 মেয়ে আইনত সম্পত্তির উত্তরাধিকার পাবে। সুতরাং এদের মধ্যে কারো মোটিভ খুব স্ট্রং নয়। আবার ডাক্তারটি বলছে এটা ন্যাচারাল ডেথ। শুভেন্দু নিজেও তাকে চেনে বলছে। আপাত দৃষ্টিতে ডাক্তারকে মিথ্যেবাদী ভাবার কোনো কারণ পাওয়া যাচ্ছে না। শুভেন্দু চলে যাওয়ার 8 ঘন্টা পরেই আমি তৈরি হয়ে কালীঘাটে বিরূপাক্ষবাবুর বাড়ি পৌঁছে গেলাম। মাঝারি ধরনের দোতলা বাড়ি, সামনে পুলিশ পাহারা ছিল। ভেতরে ঢুকেই একজন তরুণ সাব ইন্সপেক্টরের দেখা পাওয়া গেল। আমাকে দেখেই তিনি বললেন, আসুন স্যার, ওসি আমায় চার্জ দিয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ। বাড়ি থেকে বাইরে কেউ যায়নি তো? না স্যার। ডেড বডি কোথায়? ওপরের ঘরে। যাবেন? চলুন। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের একেবারে শেষ ঘরটায় গিয়ে থামলাম। বেশ বড় সড়ো ঘর। একদিকে দেওয়ালের সঙ্গে লাগোয়া খাট, পাশেই বিরাট বুকশেলফ, দারুণ দারুণ বই তাতে। এদিকে একটি সোফা সেট ও গোটা 2 চেয়ার। তবে এই চেয়ার দুটো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে বলেই মনে হলো। সোফা সেটে 2 জন ভদ্রমহিলা বসেছিলেন। একটি চেয়ারে প্রায় 40-এর পরিপাটি এক ভদ্রলোক। ভদ্রমহিলাদের বয়স আন্দাজ করার ক্ষমতা আমার নেই, তবে ওই 20 থেকে 30-এর মধ্যে যা হোক একটা কিছু হবে। একজন বিধবা, অন্যজন সধবা, এইটুকুই বলতে পারি। সাব ইন্সপেক্টর তরুণটি পরিচয় করিয়ে দিল। স্যার, আলাপ করিয়ে দিই। ইনি ডক্টর সান্যাল, উনি গীতা দেবী, আর উনি কুসুম দেবী, মিস্টার ভদ্রর মেয়ে। মৃতদেহ দেখাবার আগেই ডক্টর সান্যাল একবার রূঢ় দৃষ্টিতে আমার দিকে চাইলেন। বললেন, আজ আমি 4 মাস ধরে ওর ট্রিটমেন্ট করছি। আমি যেখানে সার্টিফাই করছি উনি মারা গেছেন খুব স্বাভাবিক কারণে, হার্ট ফেল করে, সে মতটার কি কোনো গুরুত্ব নেই? হ্যাঁ, অবশ্যই গুরুত্ব আছে। আচ্ছা, আপনি শিওর কি এটা ন্যাচারাল ডেথ? 100%। আমি তো বলেই দিয়েছিলাম হি মাইট ডাই এনি মোমেন্ট। এত ভ্যারিয়েবল ব্লাড প্রেশার এবং ইররেগুলার পালস রেট যে মানুষের, তার হার্ট ফেলিওর তো মোটেও আশ্চর্যের ব্যাপার নয়। হ্যাঁ, আচ্ছা, আমি একবার ডেড বডি দেখলে কি আপনার কোনো আপত্তি আছে? না না,
দেখুন না। ডাক্তারটি নেহাত মিথ্যে বলেননি। ভদ্রলোকের মুখে চোখে অস্বাভাবিক মৃত্যুর কোনো ছাপ নেই। দেহের সর্বাঙ্গ অক্ষত, গলায় কোনো রকম কালশিটের দাগ নেই। বারবার চোখ বুলিয়েও মৃত্যুর অন্য কোনো কারণ লক্ষ্য করা গেল না। মৃতদেহ ঢাকা দেওয়ার পর চেয়ারে এসে বসলাম আর বললাম, বেশ, মিস্টার ভদ্র রাত্রে শোবার সময় স্লিপিং ট্যাবলেট খেতেন? হ্যাঁ, আমি প্রেসক্রাইব করেছিলাম রোজ রাত্রে 2টো করে খেতেন। কালকেও তাই খেয়েছেন। কে খাইয়েছেন? আমি। বিধবা ভদ্র মহিলা বললেন। রোজ রাতে ওনাকে কিছুক্ষণ করে মহাভারত পড়ে শোনানো হতো, তারপর স্লিপিং ট্যাবলেট খাইয়ে আমি আলো নিভিয়ে চলে আসতাম। কালকেও তাই করেছি। দরজা খোলাই থাকতো? হ্যাঁ, অসুস্থ শরীর, ডাকলে যাতে আমরা শুনতে পাই, তাই জন্যই এই ব্যবস্থা। বেশ, তা আপনি কোন ঘরে শুতেন? ঠিক আগের ঘরটাই আমার। কাল যখন চলে আসেন তখন কিছু বুঝতে পারেননি? কিচ্ছু না। রাতে কোনো শব্দও শুনতে পাননি? না। এবার ফিরলাম অন্য ভদ্রমহিলার দিকে, বললাম, আরে যে কি যেন নাম আপনার? কুসুম নাকি? আপনি কোন ঘরটায় থাকেন? একেবারে বাঁ দিকে। আপনিও কিছু বুঝতে পারেননি? কিচ্ছু না। আচ্ছা, আপনার স্বামীকে দেখছি না, তিনি বাড়িতে নেই? আছেন, শনিবার উনি মাঠে যান, একটু আধটু ড্রিঙ্কস করেন, সকালে উঠতে অসুবিধে হয়। অর্থাৎ রেসের মাঠে এমন কীর্তি করেন যে সকালে বাবু ঘোড়ার স্বপ্ন দেখেন। মালটি চেনা হওয়ার চান্স আছে। খুব একটা মহাপুরুষ যে নয় তাও আন্দাজ করতে পারছি। কিছুক্ষণ চুপ করেছিলাম, কিন্তু সেই অবসরেই ডক্টর সান্যাল জানালেন, এক্সকিউজ মি, তাহলে কি ডিসাইড করলেন? কিসের? ডেড বডি ছেড়ে দিন, আর কতক্ষণ রেখে দেবেন? ওদের তো এখন অনেক কিছু করণীয় আছে। আই এম সরি ডক্টর, মৃতদেহ একবার মর্গে পাঠানোর দরকার বলে আমার মনে হচ্ছে। একটা অটোপসি করতে হবে। স্ট্রেঞ্জ, এসব ব্যাপারেও কি আপনারা আমার চেয়ে ভালো বোঝেন নাকি? হ্যাঁ, ভালো বোঝার কথা নয়, দিস ইজ ইম্পর্ট্যান্ট। কারণ এই মৃত্যুর সঙ্গে আর একটা মৃত্যু জড়িয়ে আছে। কালকে ভূদেব সিংহ রায় বলে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর খুন হয়েছেন। কে ভূদেব বাবু? আমরা তাকে চিনি না। হ্যাঁ, কিন্তু মিস্টার ভদ্র তাকে চিনতেন। তার অ্যাসিস্ট্যান্সও তিনি সিক করেছিলেন। আরে মশাই, ওসব গাঁজাখুরি গল্প আমি শুনতে চাই না, বুঝলেন? আমি এদের ফ্যামিলি ফিজিশিয়ান। আমার মতকে ইগনোর করে আপনি ডেড বডি মর্গে পাঠাচ্ছেন, সে কথা মনে রাখবেন। যদি আপনি কিছু না পান তাহলে আমি আপনার নামে আদালতে নালিশ করতে বাধ্য হব। আমি ডাক্তারের মুখের দিকে তাকালাম। ওকে জানিয়ে দেব যে আমার নাম ম্যাক চৌধুরী। অত ছোটখাটো হুমকিতে আমি ভয় পাই না। যাক, দরকার নেই। আমার বরং হাসিই পাচ্ছিল। বললাম, 100 বার আপনি সম্মানীয় ব্যক্তি, মানহানি করার চেষ্টা করলে আপনি ছেড়ে দেবেন কেন? তবে আপাতত আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এসআই এর দিকে চেয়ে বললাম, ডেড বডিটা মর্গে পাঠাবার ব্যবস্থা করে নিচে আসুন। জবানবন্দিটা নোট করবেন। প্রথমে এলো চাকর, যে প্রথম ডেড বডি লক্ষ্য করেছে। দুটো একটা মামুলি প্রশ্ন করে তাকে ছেড়ে দিলাম। ঠাকুরকে দেখেও আমার সন্দেহজনক কিছু মনে হলো না। এসআই তরুণটি কিছু উল্টোপাল্টা প্রশ্ন করলো, আর সেই সুযোগে আমি আর একটা সিগারেট ধরিয়ে ফেললাম। গীতা দেবীকে দেখে আমি একটু সোজা হয়ে বসলাম। বললাম, বসুন। কয়েকটা অত্যন্ত ইনফর্মাল প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। বলুন না। আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? মাস 6 হবে। মাত্র? আপনার স্বামী মারা যান কতদিন আগে? বিয়ের মাসখানেক পর। বেড়াতে গিয়েছিলাম কালিম্পং। সেখানে একটা উঁচু টিলা থেকে পা পিছলে উনি পড়ে যান। ডাক্তাররা
ডাক্তাররা চেষ্টা করে ওনাকে বাঁচাতে পারেননি। ওহ, সো স্যাড। তা আপনার শ্বশুর মশাইয়ের এইরকম স্বাস্থ্যই আপনি দেখে আসছেন? হ্যাঁ, তখনই ওনার 2টো স্ট্রোক অলরেডি হয়ে গেছে। আপনার কি মনে হয় ওনার মৃত্যুটা ন্যাচারাল? তাই তো মনে হয়। আচ্ছা, তাহলে পুলিশে খবর দিতে বলেছিলেন কেন? সেইটাই স্বাভাবিক মনে হয়েছিল। সন্দেহের কারণ যদিও নাও থাকে, পুলিশে একবার জানিয়ে রাখাটা খারাপ কিসের, তাই না? হুম, রাইট রাইট। এই মৃত্যু সম্বন্ধে আর কোনো খবর দিতে পারেন? ঠিক বুঝতে পারছি না। বাবার প্রতিদিনের যা রুটিন, তার তো একটু কিছু নড়চড় হয়নি। কোনো অস্বাভাবিক কিছুও দেখিনি। ঠিক আছে, আপনি এখন আসুন। কুসুমের সঙ্গে কথা বললাম প্রায় মিনিট 10। খুব চাপা মেয়ে, কিছু চাপতে চেষ্টা করছে কিনা বুঝতে পারলাম না, তবে নতুন কোনো তথ্য পাওয়া গেল না। নতুন মুখের দেখা পেলাম তারপরেই। ওই মেয়েটির স্বামী, বিশ্বাস করতে কষ্ট হয়, পুরোপুরি একটা মদ্যপ। রেসের মাঠে লোকটাকে নিশ্চয়ই দেখেছি, যদিও কবে কোনখানে দেখেছি ঠিক মনে করতে পারছি না। তখনও চোখ লাল, মানে রাত্রে ফিরে পোশাকও পাল্টাননি। বললাম, খবর শুনেছেন? শুনলাম বই কি। এই বলে ভদ্রলোক হাত বাড়িয়ে আমার প্যাকেট থেকে বেমালুম সিগারেট তুলে নিয়ে ঠোঁটে রাখলেন। তা এই নিয়ে এত হইচই কেন? শ্বশুর মশাই তো গঙ্গা জলে এক পা ডুবিয়েই বসেছিলেন। তা ছিলেন, তবে পুলিশের সন্দেহ নির্দিষ্ট সময়ের একটু আগেই তার গঙ্গা প্রাপ্তির ব্যাপারটা কেউ সহজ করে দিয়েছিল। জ্বলন্ত সিগারেট থেকে আরেকটি ধরিয়ে নিয়ে বললাম, শুনুন, এই কাজটা করার ব্যাপারে কারোর স্বার্থ টার্থ আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, দেখুন মশাই, আমাকে যত গুরুত্ব আপনি দিচ্ছেন ততটা এ বাড়িতে কেউ দেয় না। দেবে বা কী করে বলুন? মান সম্মান বলতে কি আছে আমার? তা নিজে যেচে যখন ঘর জামাই হয়েছি তখন বুঝতেই পারছেন আমি ফুকো নবাব। উপার্জনের কোনো ক্ষমতা নেই, নেশা ভাঙ করি, পয়সা করি ধান্দায় রাত দিন ছোঁক ছোঁক করে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, ওই চোখ আর কান এ দুটো ঠিক খোলা আছে আমার। সেদিক থেকে বলতে পারি ও বুড়োকে খুব একটা ভালো চোখে কেউ দেখতো না। সে কি, ওরই বাড়ি ঘর সম্পত্তি, অথচ ওই তো বলে কে, আমি যতদিন এখানে আছি তা ধরুন 9 করে আজ 5-6 বছর ওই এক কেস আমি দেখে আসছি। আমার শাশুড়ি ঠাকুরন নাকি মারা গেলেন কুসুম, মানে আমার ওই পরিবারের 5-6 বছর বয়সে। তা থাকবার মধ্যে ওই বুড়ো, তা বড় ছেলে তো এই 5-6 বছরে এখানে পা দিয়েছে মাত্র একবার। তা ছোট শালাটি আবার বাড়িতেই থাকতো খুব কম। কমাস আগে দুম করে গেরা রেজিস্ট্রি করে বিয়ে করলো, আবার অ্যাক্সিডেন্টে মারাও গেল। আর ওদের কথাই বা কি বলি, আমার পরিবারটিকেও তো বিশেষ মারাতে দেখতাম না ওদিকে। আপনি নিজে? আমি দূর মজাই, আমি হচ্ছে কি একটা অপদার্থ কুষ্মাণ্ড। আমাকে কারো ভালো লাগতে পারে? বুড়ো আমাকে বিশেষ দেখতে পারতেন না। বুড়ো মরলে কারো সুবিধে আছে বলে আপনার মনে হয়? দেখুন, সুবিধে বলতে আমি বুঝি আর্থিক সুবিধে। আমার মনটা ছোট তো, না সে সুবিধে কারো আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, বুড়ো ইদানিং ওই ডাক্তারটিকে খুব সুনজরে দেখতো না। সে কি, কেন? কি জানি, একদিন আমি বলতে শুনেছিলাম, তোমাকে দিয়ে আর চলছে না ডাক্তার, আমি অন্য কাউকে দেখাবো এবার। কারণটা আপনি জানেন? জানেন না? ধরেছেন ঠিকই, তবে বলি শুনুন, ওই ডাক্তারবাবুটি হচ্ছেন বিধবা, কিন্তু লোভ পড়েছে এই বাড়ির বিধবার ওপর। সেইটাই বুড়ো ভালো চোখে দেখতে পাচ্ছিল না বোধহয়। একটু আন্দাজ যে না করেছিলাম এমন নয়, এখন ব্যাপারটা একটু পরিষ্কার হলো। কিন্তু সে কথা বুঝতে না দিয়ে বললাম, সে কি মশাই, গীতা দেবীকে তো বেশ নিষ্ঠাবতী বলেই মনে হয়। ওই তো মজা মশাই, সবাই দিব্যি সতী,
কথার মাঝখানেই অকস্মাৎ সতীর প্রবেশ। বেশ উষ্মা মিশ্রিত কণ্ঠে বললেন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে এলাম। অপমান আমাকে যা করা সবই তো করলেন, এখন কোঠা রুগী রাখতে দেবেন নাকি সেগুলো তাড়াবেন? মানে? আমি কি এখন ফিরতে পারি? না, ব্যাপারটার মীমাংসা না হলে কি করে ফিরবেন? তার মানে? মানে খুব সহজ, অটোপসি না হওয়া পর্যন্ত কাউকে এ বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। হোয়াট ডু ইউ মিন? আপাতত যার প্রয়োজন সে পুলিশ পাহারায় কিছুক্ষণ ঘুরে আসতে পারে, এবং সেই নির্দেশ না মানলে তাকে পুলিশ লকআপে থাকতে হবে। সাব ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললাম, ইন্সপেক্টর, জবানবন্দিটা শুভেন্দুর কাছে পাঠিয়ে দেবেন, আর অন্তত 6 জন আর্ম গার্ড রাখবেন বাড়িতে। শুভেন্দুর কাছ থেকে পারমিশন না পাওয়া পর্যন্ত এই বাড়ির কাউকে বেরোতে গেলে পুলিশ সঙ্গে থাকবে, রাইট? আহত বাঘের ক্রুদ্ধ দৃষ্টি অবজ্ঞা করে বাইরে বেরিয়ে এলাম। অনেকটা রিস্ক নেওয়া হয়েছে, তা হোক। মার্ডারের মোটামুটি ছক আমার কাছে এখন একটু পরিষ্কার। সারা দুপুর আমায় ভাবতে হবে, তার আগে বলে আসতে হবে অটোপসিটা খুব আর্জেন্ট, সন্ধ্যের মধ্যেই সারা চাই। আপাতত গলাটা খুব শুকিয়ে উঠেছে, একবার পার্ক স্ট্রিট গেলে মন্দ হয় না। ঘড়িতে কাঁটা তখন 9 ছুঁই ছুঁই। লালবাজারে বসে পুরনো অপরাধীদের খাতা তন্ন তন্ন করে খুঁজছিলাম। হঠাৎ এক জায়গায় দৃষ্টি আটকে গেল। না, কোনো ভুল নেই। বর্ণনাটা দ্রুত পড়ে ফেললাম। নিখুঁতভাবে মিলে যাচ্ছে আমার ছকের সঙ্গে। পড়া তখনও শেষ হয়নি, অটোপসির রিপোর্ট হাতে এলো। সাফল্যের ছোঁয়া পেলে বুকের মাঝখানে যে অনুভূতি জাগে, ঠিক সেই অনুভূতি এখন স্পষ্ট। একটা সিগারেট ধরিয়ে শুভেন্দুকে রিং করলাম, আর শুভেন্দু যখন এসে হাজির, ততক্ষণে আমি আমার বক্তব্য সব ঠিক করে ফেলেছি। হ্যালো ম্যাক, এনি সাকসেস? দেখ, আমার যা করণীয় ছিল করে রেখেছি, এখন তোর ব্যাপার, তুই বোঝ। মানে? দেখ, তোর ফার্স্ট কোয়ারি ছিল মৃত্যুটা ন্যাচারাল কিনা, তাই তো? হ্যাঁ। রিপোর্ট বলছে মৃত্যু আনন্যাচারাল, অর্থাৎ মার্ডার। ফাইন। মৃত্যুর কারণ কিছু জানা গেল? মৃত্যুর কারণ ক্লিনিক্যাল নয়, ডক্টর ওয়াজ রাইট। ক্লিনিক্যালি কিছু ডিটেক্ট করার উপায়ই নেই। মৃতদেহের চুল কেটে ব্যাপারটা ধরা গেছে, বাঁ কানের ঠিক উপরে। খুব ধারালো অথচ ছোট্ট কোনো অস্ত্রধর তুরপুন বা চাল খোঁচানো বোমার মতো কোনো সূক্ষ্ম অস্ত্র দিয়ে ব্রেনে হ্যামারেজ ঘটানো হয়েছে। সম্ভবত স্লিপিং পিল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটেছে। ফলে অসুস্থ মানুষ কোনো বাধা দেওয়ার সুযোগ পাননি। কি সর্বনাশ! এত বড় প্ল্যান মার্ডার! হ্যাঁ, ঘটনা যখন রাত্রে ঘটেছে, সেই অস্ত্রটাও এখন খুব বেশি দূরে যায়নি। তন্ন তন্ন করে খুঁজলে সেটা নিশ্চয়ই পাওয়া যাবে। দেখ, যদি বাড়ির 500 গজের মধ্যে থাকে তা আমি নিশ্চয়ই বের করব, কিন্তু বিনা রক্তপাতে ব্যাপারটা ঘটলো কি করে? যে ব্যবস্থা করা হয়েছে তাতে রক্তপাত বাইরে খুব বেশি হবে না। একটু আধটু যা হয়েছে তা নিশ্চয়ই মুছে ফেলা হয়েছে। শুভেন্দু আমার মুখের দিকে চেয়ে আছে দেখে আমি হেসে ফেললাম। কি ভাবছিস, এবারে গিয়ে ধুম করে ডাক্তারকে অ্যারেস্ট করবি? দেখ, ঘটনাটা কি ঘটেছে তোকে আমি বলতে পারি, কিন্তু প্রমাণের দায়িত্ব তো। ডাক্তার বেচারি প্রেম করে মরেছে, তাকে আজ রাত্রেই ছেড়ে দে। আর শোন, তোর আসল কালপ্রিট গীতা দেবী। সে কি, গীতা দেবী? বাড়ির মধ্যে ওকেই তো একটু রিজনেবল বলে মনে হলো। তাই হয় বন্ধু। ডাক্তারের সাহায্য পাবার জন্য ভদ্রমহিলাকে একটু
প্রেমের অভিনয় করতে হয়েছে, যদিও সাহায্য অবশ্য শেষ পর্যন্ত ওনার আর দরকারই হয়নি। ভদ্রমহিলা তাহলে অভিনয় পটীয়সী বল? অবশ্যই, তবে আজ থেকে তো আর উনি অভিনয় করছেন না। এই বলে আমি অপরাধী শনাক্তকরণের বইয়ের আসল পাতাটা খুলে এগিয়ে দিয়ে বললাম, দেখ, কে চিনতে পারছিস? কি আশ্চর্য, এ তো হুবহু গীতা দেবী। হ্যাঁ, এর আগেও কয়েকবার অন্য নাম নিয়ে কুকীর্তি তিনি করেছেন। তার মধ্যে একবার মার্ডারের চেষ্টাও করেছেন, ঠিক এই একই উপায়। সুতরাং প্রমাণ জোগাড়ের জন্য খুব বেশি পরিশ্রম তোকে করতে হবে না। একটু জট পাকিয়ে যাচ্ছে। খুনের মোটিভ যেমন পরিষ্কার হচ্ছে না, কৃষ্ণনগরের ব্যাপারটাও ট্যাকেল করতে পারছি না। দেখ, এই ভদ্রমহিলা মানে গীতা দেবী বলাই ভালো। শি হ্যাজ আ কম্প্যানিয়ন, হতে পারে স্বামী অথবা অন্য কেউ। এদের উদ্দেশ্য বিচিত্র উপায়ে অর্থ সংগ্রহ করা। তুই এই অপরাধীদের হিস্ট্রি বুক থেকেই এসব জানতে পারবি। এদের লেটেস্ট ভিকটিম ছিলেন মিস্টার ভদ্র। মিস্টার ভদ্র অগাধ সম্পত্তির মালিক। তার সিকি অংশ লাখ 4-5 কম হবে না। ভদ্রলোকের 2টো স্ট্রোক হয়ে গেছে, সুতরাং জীবিত থাকতে থাকতে কোনো রকমের সংসারে ঢুকতে পারলে বছর খানেকের মধ্যে বিরাট অ্যামাউন্ট একটা হাতে চলে আসার সম্ভাবনা। তাই মাস 6 আগে এই নাটকের জবনিকা উত্তোলিত হলো বলা যায়। গীতা দেবী মোটামুটি সুন্দরী। মেয়েদের সৌন্দর্য বলতে আমার দৃষ্টি অবশ্য একটু সংকীর্ণ। সে আর বলতে, আর ছোট ছেলের কেসটা? যাই হোক, হ্যাঁ সেটাই বলি এবার। নিজের রূপের জালে ছোট ছেলেকে ট্র্যাপ করার যাবতীয় ব্যবস্থা করা হলো। ছেলে ট্র্যাপে পা দিল, তাই হয় অবশ্য। অতঃপর হানিমুনে নিয়ে গিয়ে তাকে সরানোর ব্যবস্থা। আমি জানি না এই কেসটা ঠিক কিভাবে ট্রিট করা হয়েছিল, তবে এটা মার্ডার, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এনিওয়ে, সে ব্যাপারটা এখন বোধহয় ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, সে ফাইল ওপর মহল থেকে ক্লোজড। আর নেক্সট বুড়োর কাছাকাছি থাকবার জন্য ও ইন্টিমেট হওয়ারও চেষ্টা করেছেন গীতা দেবী। অ্যান্ড আই এম শিওর এক্সট্রা প্রিকশন হিসেবে ডাক্তারের সঙ্গে একটা অ্যাফেয়ার তৈরি করেছেন, যাতে পরে তাকে কাজে লাগানো যায়। বাপ রে বাপ, এত নির্লজ্জ মহিলা! ছি, আমি জাস্ট ভাবতে পারছি না। তেতো হলেও সত্যি। তবে সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ইতিমধ্যে ঘটলো অঘটন। জানি না কেমন করে বুড়োর মনে গীতা দেবী সম্বন্ধে সন্দেহের উদয় হয়। বুড়োর চোখ তো বাইরে যতই ছানি পড়ুক, অভিজ্ঞতায় তা পূর্ণ হয়ে যায়। নিজে ইনভ্যালিড, কিন্তু ফোন তো হাতের কাছেই থাকে। খবর দিলেন ভূদেব বাবুকে। ভূদেব বাবু নিশ্চয়ই খবর এনেছিলেন। মিস্টার ভদ্রর অনুমান বোধহয় সঙ্গত। সেই ইনফরমেশন তুই বিরূপাক্ষ বাবুর কনফিডেন্সিয়াল জায়গা খোঁজ করলেই পাবি। গীতা দেবীর কাউন্টার পার্ট তখন কৃষ্ণনগর, সুতরাং খবর সংগ্রহের জন্য তাকে যেতে হলো কৃষ্ণনগর। আই সি। তারপর আর কি, গীতা দেবীর সমস্ত প্ল্যান বানচাল হওয়া জোগাড়। ভূদেব বাবুর খবর তিনি জানিয়ে দিলেন কৃষ্ণনগরে, এবং আর অপেক্ষা না করে একবার যে চেষ্টা সামান্য ত্রুটিতে ব্যর্থ হয়েছিল, সেই চেষ্টা আবার করলেন। তার মানে মার্ডার? ব্রাদার, তবে অবাক হোস না। গীতা দেবী একদিকে যেমন বান্ডল অফ সেক্স, অন্যদিকে সাপের চেয়েও ভয়ঙ্কর। তার পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। আমার ধারণা সকালে সে ডাক্তারের কাছে উছলে উঠেছিল, পুলিশের হাঙ্গামা হলে কি করব, এই জাতীয় ন্যাকামিও করে থাকতে পারে। ফলে আদরে উছলে উঠে ডক্টর ন্যাচারাল ডেথের ব্যাপারে এত জেদাজেদি করেছে। ডক্টর কিছু জানে না, আই এম শিওর। গীতা দেবীকে ধরবার জন্য বেশি প্রমাণাদি তোর দরকার হবে না। ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখানে মিলিয়ে দেখলেই তোর কাজ হবে।
অ্যালিবাই, মোটিভ, পাস্ট হিস্ট্রি সব তোকেই সমর্থন করবে। আশা করি এই কাজগুলোর জন্য আর আমাকে দরকার হবে না। থ্যাঙ্কস আ লট ইয়ার। নো মেনশন। একটা কথা মনে রাখিস, তুই এখন ফ্রেশ, বাট আই এম টায়ার্ড। না, আসলে শারীরিক পরিশ্রমে আমার কোনো ক্লান্তি নেই, তুই জানিস, কিন্তু ঘরে বসে ছক্কাটা, ইট মেক্স মি সিক ব্রাদার। যাকে, হে 10টা হলো প্রায়, মুলা রোজ এখনো খোলা আছে, অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট চিলি সস। ওই যে মেয়েটাকে কাল ছেড়ে এসেছি, আশা করি আজ রাতে আর কোনো রকম ডিস্টার্ব তুই করবি না। শুভেন্দু আমার কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, তুই শালা একটা আস্ত বিচ্ছু। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। শুনছিলেন হীরেন চট্টোপাধ্যায় রচিত রিপু সংহার। গল্পের সূত্রধার আমি মিমো গাঙ্গুলি। গল্প পাঠ ও ম্যাক চৌধুরীর চরিত্রে অঞ্জন রায় চৌধুরী, ওসি শুভেন্দুর চরিত্রে নীলাঞ্জন রায়, তরুণ সাব ইন্সপেক্টরের চরিত্রে সায়ন্তন ঘোষ, গীতা দেবীর চরিত্রে প্রাহি মণ্ডল, কুসুম দেবীর চরিত্রে জয়ন্তী মণ্ডল, সুশান্তর চরিত্রে সুপ্রিয় সোম, ডক্টর সান্যালের চরিত্র পর্ব পরিচালনা ও নাট্য রূপান্তর পার্থ মুখার্জি, আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্টেরিক্স, প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।